নমস্কার। আজকে আমার অতিথি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি অমিতাভ দত্ত। নমস্কার অমিতাভ দা। 27শে অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এই সংগঠনের কোনো নাম পরিচিতি আমরা কেউই জানতাম না, হঠাৎ করে তাদের উদয় হয়েছে। তারা একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, বলছে অরাজনৈতিক, কিন্তু তৃণমূল সিপিএম সবাই বলছে এরা বিজেপি বকলমে করছে, বিশেষত শুভেন্দু অধিকারী হচ্ছে এর পিছনে আছেন। নবান্ন তো কার্যত দুর্গ, আপনি তো হাওড়ার লোক, আপনি আরও ভালো জানবেন। এবং আজকে পুলিশের বড় কর্তারা যেভাবে বলছে মানুষকে আপনারা যাবেন না, প্ররোচনায় পা দেবেন না, আমার যেটা মনে হলো মানে এইরকম প্রতিবাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই 13 বছরে পড়েনি। আর এই ধরনের অরাজনৈতিক, তথাকথিত অরাজনৈতিক ডাক, সেটার মোকাবিলা কিভাবে করা হবে সেটাও বোধহয় ভালো করে বুঝে উঠতে পারছে না। তো এটা তো প্যানিক রিয়াকশান। মানুষকে কখনো বলে এভাবে যে আপনারা যাবেন না, ওর মধ্যে দুষ্কৃতি মিশে থাকতে পারে, মহিলা বাচ্চাদের এগিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। কীভাবে দেখছেন পুরো বিষয়টা, প্রশাসনের এই নিজার রিয়াকশন? আমি এইমাত্র তো আমি এলাম হাওড়া থেকে, এবং আমাকে আসতে গিয়ে নবান্নকে ঘুরেই আসতে হলো, আমার পাশ দিয়ে আসতে হলো। আমার অভিজ্ঞতায় নয়নকর অনেক বছরের অভিজ্ঞতা হলো তো, পশ্চিমবাংলায় কোনো সরকারকে এত ভয় পেতে দেখিনি। মানে ল্যাঙ্গুয়েজটা আমি বুঝে ব্যবহার করব, ভয় পেতে দেখিনি। আমি আলোচনা করছিলাম, বলছিলাম একজনকে যে দেখো মানুষ ভয় পেলে কি করে, সে পালিয়ে যায়। নর্মালি যদি খুব ভয় পায় দৌড়ে পালায়। আর সরকার ভয় পেলে কি করে, সে পুলিশ নিযুক্তি করে। মানে এত পুলিশ, এত ব্যারিকেড, ওই প্রায় 200 গাড়ি ওই আর্ম ফোর্স অথবা র্যাফ এরকম নামলো, বাইরে থেকে তো বোঝা যায় না, ভর্তি। তারা ওই ইন্ডোর স্টেডিয়ামে হাওড়ার তাদের ঢুকলো, গাড়ি সব আটকে আছে পিছনে, আস্তে আস্তে এগোচ্ছে, জল ওয়াটার ব্লগিং। তো গভর্নমেন্ট ইজ আন্ডার প্যানিক। এবং আজকে পুলিশ কর্তারা যেটা বললেন, আমি শুনলাম কিছুটা টিভি চ্যানেলের মাধ্যমে বলেছেন যে আপনারা বেরোবেন না, আমাদের কাছে খবর আছে সামনে মহিলা এবং ছাত্রদের দাঁড় করিয়ে দিয়ে কিছু দুষ্কৃতী পিছনে থেকে দুষ্কর্ম করবে। পশ্চিমবঙ্গ সরকার এই কথাগুলো বলছে, 7,000 লোকের মধ্যে 70টা লোক লুকিয়ে থেকে লাঠি সোটা নিয়ে আরজিকরকে ভেঙে দিয়ে এলো মাঝরাত্রিরে, পুলিশ ইনফরমেশান পেল না। তাহলে এটা মানে ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না, কোনোটাই গ্রহণযোগ্য না। তবে হ্যাঁ, যেটা প্রশ্নটা আপনি করেননি, আমি একবারই তার একটু উত্তর দিয়ে দিচ্ছি, যে কালকে যে সংগঠনের নামে ডাকা হয়েছে, সংগঠনটা তো সে হয়তো ভুইফোর সংগঠন, কেউ নাম শোনেনি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, আরেকটা কি সংহতি মঞ্চ, না ছাত্র সমাজই ডাক দিয়েছে, হ্যাঁ একটা কি আছে বলছে সংহতি মঞ্চ, আর কি আছে, যাই হোক। তো এটা বোধহয় এই পাবলিক ফিউরিটাকে, এটা একটা চ্যালেঞ্জ। যদি সরকারের কাছে চ্যালেঞ্জ হয়, আপনি বললেন যে শুভেন্দু অধিকারী এর পিছনে আছেন বা বিজেপি বকলমে আছেন, লোকে বলছে মেনলি শুভেন্দু আছে বলে প্রশাসনের অনুমান, হ্যাঁ বলছে, আমাদেরও অনুমান। এটা কিন্তু একটা এসপার ওসপার খেলা হয়ে গেল, এসপার ওসপার খেলা হয়ে গেল। এটা সাকসেসফুল হলে কি হবে আমি জানি না। সাকসেসটা কি সাকসেস চাইছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় রেজিগনেশন দিয়ে পালিয়ে গেলেন হাসিনার মতো। এটা একটা দেখছিলাম সমাজ মাধ্যমে ঘুরছে, এই ছাত্র সমাজ বলেছে কালকে যদি আটকে দেয়, আটকে তো দেবেই, ওইখান থেকে ঘোষণা হবে বর্ধিত ইলেকট্রিকের বিল আর প্রপার্টি ট্যাক্স দেওয়া হবে না। অর্থাৎ নবান্নে যেতে দিল না, এবার নবান্নকেই বয়কট করো, নবান্ন এবার দৌড়ে আসবে। এটা আমি জানি না, এখন সমাজ মাধ্যমে ওরা, যাই হোক সমাজ মাধ্যমে আমি জানি না, পুরোটাই তো সমাজ মাধ্যমে হলো। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে আপনি 27 তারিখ, প্রোগ্রামটা হচ্ছে 27 তারিখ, তো তার আগে 26 তারিখে আপনি ইস্তফা দিয়ে চলে যান, নইলে আপনার হাসিনার কথাটা উনি বলেননি, বা অন্য লোকে যেরকম বলেছে হাসিনার মতো অবস্থা হবে। তো এই এসপার ওসপার, এখন আমি ইলেকট্রিক বিল দেবো না,
আর প্রপার্টি ট্যাক্স দেব না, এটা তো অন্য আহ্বান, তার জন্য অসহযোগ। তার জন্য আমি গিয়ে ওনাকে নামিয়ে নিয়ে আসবো। যেই পুরো বিষয়টাই প্রতীকী, কিন্তু এর ব্যঞ্জনা অন্যরকম। এটা এসপার ওসপার দেখুন, এটা স্ট্র্যাটেজি। প্রচুর লোক জোগাড় হলো, হল্লা চিল্লা হলো, ফিরে চলে এলো। যেভাবে প্রচার হয়েছে, এটা যদি এর এন্ড পয়েন্টটা কোথায়, এর অন্তিমটা কোথায়? অন্তিমটা আমার যেটা মনে হয় এমন পরিস্থিতি তৈরি করা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চালাতে না পারে। সে তো সরকার এখনই আননামড, বোঝা যাচ্ছে পরিষ্কার। এটা কত আইপিএস অফিসারকে নিয়ে এসছে, আলিপুরদুয়ার থেকে নিয়ে এসছে। না, অভিযানের জন্য নয়, অভিযানের জন্য নয়। এই অভিযানটা একটা এরকম ধরনের সংস্থা ডাকলো কেন? এর আগে বিজেপি যতবার ডেকেছে নবান্ন অভিযান, সাফল্য তো দূরস্থান, কোনো ইম্প্যাক্টই করতে পারেনি। না পারার অনেক কারণ আছে। যদি বিজেপির সাংগঠনিক স্ট্রেংথ না থাকে, তৎসত্ত্বেও নবান্ন এমন একটা জায়গা, অ্যাক্সেস করাটা খুব ডিফিকাল্ট। আমি হাওড়ার লোকই আপনাকে বলছি, যেটা রাইটার্স বিল্ডিংয়ে করা একরকম, নবান্ন অন্যরকম। বিশেষ করে সেকেন্ড হুগলি ব্রিজ থাকায় হাওড়া স্টেশন থেকে হাওড়ার মধ্যে দিয়ে যাওয়া। লেফট এর আগে একটা প্রোগ্রাম করেছিল ওদের যুব সংগঠন, যেটা অনেক বড় ফিজিক্যাল ইম্প্যাক্ট করেছিল, রাস্তায় মারপিট করে ইত্যাদি, প্রচুর লোক ওদের অ্যারেস্ট হয়ে, সে গঙ্গাতে নৌকা নিয়েও গেছিল, এরকম করেছিল। তো কিন্তু এই ক্ষেত্রে আজকের দিনে যেভাবে পাবলিক ফিউরি তৈরি হয়েছে, পাবলিক ফিউরি, আমি কালকেও একটা, আমাকে মিছিলে আমি ছিলাম, এটা একটা গণসংগঠনের পক্ষ থেকে, একদম পাবলিক ফিউরি। না, পাবলিক ফিউরি কেন জানেন তো? আমি এরকম জীবনে দেখিনি। আমার অভিজ্ঞতায় আমি ছোটোবেলায় ৭৭ দেখেছি। আমি বলবো ৭৭-এর সাথে শুধু কম্পারেবল নয়, সামান্য হলে ৭৭-এর থেকে এগিয়ে রাখা যাবে। কারণ তখন তো সমাজ মাধ্যম ছিল না, লোকে অত জানতো না। কীরকম মিছিল, আমি বলছিলাম যে দেখ কটা লোক হলো, ১০-১২টা হলে আমি নামবো, নেবে আমি মিছিলে যাব। সেই মিছিলে আমি জানি না পুলিশ কত অ্যাসেস করেছে, আমার অ্যাসেসমেন্টে ১,৫০০-এর কম ছিল না। ছেলে মেয়ে যোগদান করেছে, মানে কোনো অর্গানাইজড ফোর্স না। এবং সেই মিছিল যখন যাচ্ছে হাওড়ায় গতকালকে, আমি দেখলাম পাশের মহিলারা, পুরুষেরা, বৃদ্ধরা, তারা ছবি তুলছে, আইডেন্টিফাই করছে নিজেদের, সুতা নয়, স্লোগান মেলাচ্ছে। এটা খুব রেয়ার। পলিটিক্যাল পার্টি মিছিল নিয়ে যায় বা অন্যান্য লোকেরাও যায়, লোকে বিরক্ত হলেও গ্রাহ্য করে। আচ্ছা, এবং কারা মিছিলে অংশগ্রহণ করছে, যারা হয়তো বাড়ির পাশ দিয়ে মিছিল গেলে তারা জানলা বন্ধ করে দেয়, আবার একটা হল্লা শুরু হয়েছে। তো এখন এই পাবলিক ফিউরিটা কালকের প্রোগ্রামে কোনো রাজনৈতিক শক্তির অংশগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্তটাকে নষ্ট করে দেয় কিনা, অথবা বাড়িয়ে দেয় কিনা? তাহলে রাজনৈতিক লোকজন যাবে, নিজের মতো করে যাবে, ইট ইজ এ চ্যালেঞ্জ। না, রাজনৈতিক লোক সব যাবে না, কিছু যাবে, কিছু একমাত্র বিজেপি ওরিয়েন্টেড লোক যাবে, এর বাইরে কেউ যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে, এটা চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে চ্যালেঞ্জ এবং বিজেপির কাছে চ্যালেঞ্জ। যদি বিজেপি বলছে লোকে, যদি ওই ছাত্র সমাজই একটা ম্যামথ গ্যাদারিং করে কালকে তাদের স্ট্রেংথটাকে শো করে দিতে পারে। আমি মারপিট খুনোখুনির পক্ষে নই, এবং এটা একদমই কাম্য নয়। গুলি চললো, অ্যাম্বুলেন্সে ছেলে মেয়েদের নিয়ে গেল, এগুলো তো একেবারেই কাম্য নয় গণতন্ত্রে। সেটা যদি হয় একটা জায়গায় যেতে পারে, এটা ডিভিডেন্ড দেবে। কিন্তু যদি এটাকে মনে করা যায় যে একটা কিছু ভায়োলেন্ট কিছু হলো, অথবা না হলো, অথবা ফ্লপ করে গেল, প্রোগ্রামটা ফ্লপ করে গেল, তিনটে জায়গা আছে, হয় ফ্লপ করলো, নয় একটা ম্যামথ স্ট্রেংথ দিয়ে, যেরকম আপনি বলছেন একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারে একটা অ্যানাউন্সমেন্ট হলো, আমরা ট্যাক্স দেবো না, আমরা লাইটের বিল দেবো না, সেগুলো একটা জায়গায় গেল, অথবা ভায়োলেন্ট কোনো কিছু হয়ে গেল। ভায়োলেন্ট কিছু হয়ে গেলেও আবার এসপার ওসপার হয়েছে, তখন গভর্নমেন্ট সার্ভাইভাল। বিজেপি এখনও পর্যন্ত যে রাজনীতিটা করছে, মূলত পাবলিকের উপরে যদি 35% ভরসা করছে, 65-70% ভরসা করছে সিবিআই, ইডি, 356 ধারা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদির উপরে। তাহলে এই অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারির উপরে বিজেপি যে ভরসাটা করছে পাবলিকের, যেটা মমতা ব্যানার্জি যখন সিপিএমকে পর্যদস্ত করেছিলেন,
তখনও হাইকোর্টের একটা ভূমিকা ছিল খুব কম ইন কম্পারিজন টু টুডে। ইট ওয়াজ নাথিং, নন্দীগ্রাম ওইসব নাথিং ইন কম্পারিজন টু টুডে। তখন অবশ্যই এইসব আর্থিক দুর্নীতির খবর আসতো না যাই আসুক, হাইকোর্ট তো তখন একাধা, তখন তো আমরা এটাতে ছিলাম ইনভলভ। সিবিআই ওই তাপসী মালিক বা ইত্যাদি, ইডি তো আদৌ আছে কিনা আমাদের জানা ছিল না তখন, এটা ছিল। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমি আপনাকে এটা বলি, তখন আডবাণী যে এসেছিলেন কলকাতায়, আপনারা তো মনে আছে, তিনি ক্লোজ ডোর মিটিং করলেন মমতা ব্যানার্জি, তখন ওদের ওইখানে ঘটনাচক্রে আমিও ছিলাম পার্টির ইয়েতে। তিনি যেভাবে মমতাকে আন্ডারমাইন এবং গালমন্দ করলেন, সেটা ফ্ল্যাশ আউট হয়ে গেল সঙ্গে সঙ্গে। আমি ভাবছি এটা যদি বাইরে বেরিয়ে পড়ে এই ভাষা নিয়ে কথা বলেছি, তাহলে মুভমেন্টটা মারা যাবে মুভমেন্ট। তাহলে সাপোর্ট পাওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে মমতা ব্যানার্জির সাপোর্ট পাওয়া তো দূরস্থান। বেসিক্যালি আদবানিজির সঙ্গে মমতার সম্পর্ক কোনোদিন মসৃণ ছিল না। আপনার মনে আছে তখন নীতিশ কুমার রেলমন্ত্রী, হাজিপুরে ট্রান্সফার করলেন পূর্ব রেলের সদর দপ্তর। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বন্ড প্রচুর ডাক্তাররা তুলেছিলেন, হু ইজ দ্য রিয়েল প্রাইম মিনিস্টার। হ্যাঁ, নিশানা আদবানিজি। ঠিক আছে, এই সম্পর্কটা কোনো কালই মসৃণ ছিল না, মানে বুদ্ধবাবুর সঙ্গে আদবানিজির সম্পর্ক অনেক ভালো ছিল। কিন্তু অমিতাভদা একটা জিনিস আপনি দেখুন, এই যে কলকাতার একটা হসপিটালে সিআইএসএফ পৌঁছে গেল, এবং সুপ্রিম কোর্ট বলল, এটা কিন্তু খুব ইঙ্গিতবাহী। এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আজকে পরিষ্কার বলেছে যে আমরা কপিল সিব্বলের অপসারণ চাই। কারণ কপিল সিব্বল আরজি করের ঘটনাটাকে আর 5টা ঘটনার মতো করে দেখাতে চেয়েছেন। আরজি কর 5টা ঘটনার মতো এক নয়, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। এবং সেই জন্য কপিল সিব্বলের অপসারণ চাই, সেই জন্য ওরা রেজলিউশন আনছে। এটা রেয়ারেস্ট ঘটনা নয়, এটা সরকারি হসপিটালের এটা হচ্ছে রেয়ার ঘটনা। আপনি এটা বলছেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, বাট ইট ইজ দ্য রেয়ার অকারেন্স। আপনি পড়াশোনা করেন, বই ঘেটে বা ইত্যাদি ঘেটে বার করুন তো, যে কোনো হাসপাতালের ভিতরে কোনো লেডি ডক্টর অন ডিউটি এরকম ঘটনা ঘটেছে। নার্স হয়েছিল অরুণা সানা, নার্স ডাক্তার হয়েছে না, শরণার্থীর কালে 50-60 বছর আগে হয়েছে বলে 50, মানে আমাদের দেশে হয়নি, বিদেশে কোথাও হয়েছে। আমি খোঁজাখুঁজি করেছি যে এরকম কোনো প্যারালাল কোনো ইনসিডেন্ট, ডাক্তার অন ডিউটি আর ডাক্তার অন কল, তাকে গিয়ে হসপিটাল প্রেমাইসিসে তাকে গিয়ে দেখাচ্ছে। আর আমার অভিজ্ঞতা, আমার অনেক বন্ধুবান্ধব, তারা তো যখন তাদের সাথে থেকেছি আমি, এই তারা যখন জুনিয়র ডাক্তার ছিল, আপনার ক্যালকাটা মেডিকেল কলেজ, এনআরএস, সাউথ সুবারবান হসপিটাল, এগুলোতে আমি দেখেছি ডাক্তারদের, লেডি ডাক্তার হোক আর জেন্টস ডাক্তার হোক, জুনিয়র ডাক্তারদের ফিফডম, মানে সাম্রাজ্য, জমিদারি। আমাকে এসে বললো খেয়ে যাবি রাত্রিবেলা, আমি খেয়ে যাবো, আচ্ছা খেয়ে যাবে। সব ওখানে রান্না করছে, গিয়ে খাচ্ছি, তার মধ্যে কল এসে যাচ্ছে, এই অমুক একটা পেশেন্ট এসে গেছে, চলে আসো, আবার দৌড়ে চলে গেল সব। এই একবারে মানসিক চাপও থাকে, তার মধ্যে ওরা নিজেদের মতো করে চালানোর চেষ্টা করে। এবং তারা হচ্ছে মানে দে আর দ্য কিং, দে আর দ্য কুইন। এটা খুব রেয়ার, মানে এটা খুব রেয়ার না, এটা রেয়ার, এটা। এবং সেই জন্যই ক্ষোভটা রাজপথে আছড়ে পড়ছে, দলমত নির্বিশেষে মানুষ। আমি সেটা মনে করছি না, কারণ শুনুন, 2-3টে জায়গা, আমি বেশি সময় নেব না আপনার। পশ্চিমবাংলা কিন্তু বাঙালি জাতি খুব অশান্তিতে আছে। আমার আপনার বাড়ি ছেলেমেয়েরা বিহারে গিয়ে রেল স্টেশনে কাগজ পেতে পরীক্ষা, আমি রিয়েল, শুনুন, ব্রিলিয়ান্ট ছেলে। আজকে একজন আমার কাছে এসেছিল সকালবেলায়, সে এইগুলো বলছে যে এখন বলছে বিহার, बंगाल का ब्रिलियंट लोग सब अभी बिहार में जा रहा है। উড়িষ্যার ওখানে বাঙালি যারা ওখানে কাজ করতে যাচ্ছে তাদের মেরে তাড়িয়ে দিচ্ছে। আপনি এগুলো কখনো ভাবতে পেরেছেন আপনার জীবনে? তার উপরে এই স্টুপেন্ডাস খালি করাপশন তার রিপোর্ট আসছে। বাঙালি যে ডক্টর প্রফুল্ল ঘোষ বিধান রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার এসছে, এর আগে কোনো চিফ মিনিস্টারের বিরুদ্ধে বা তার মন্ত্রিসভার বিরুদ্ধে এরকম ওভারওয়েলমিং করাপশন চার্জ, তার
নিকট লোকজনদের বিরুদ্ধে। তাতে আমি পরে আসছি। মন্ত্রিসভা আমি আপনার চ্যানেলে বা আপনার কাছে বহুবার বলে গেছি আজকে না বরাবর, যে এ কি এদের এক একটা কাউন্সিলর গলায় কি ধরনের মালা সোনার চেন শেকলের মতো ঘুরে বেড়াচ্ছে এবং কি গাড়ি চাপছে, কল্পনা করা লেটেস্ট মডেলের আইফোন সব। হ্যাঁ, এখন এই জায়গাটা মানুষ বুঝতে পারছে, ট্রেমলিং করছে। কিন্তু ভোটিং প্যাটার্ন তো পশ্চিমবাংলায় আপনার এখন সারা ভারতবর্ষের মতো একই জায়গায় রিলিজিয়াস বেসিস হয়ে গেছে। তাহলে 30% কনফার্মড মুসলিম ভোট নিয়ে মমতা ব্যানার্জি যে গরু দুধ দিচ্ছে তার ফেভার যাচ্ছে, ওনাকে ছড়ানো যাচ্ছে না। এখনও আপনি ছড়াতে পারবেন কি না ভোটিং প্যাটার্নে বড় ডাউট আছে। নাও কোন জায়গাটা সে আটকে গেল, কোথায় সমস্যা হয়ে গেল, সাডেনলি এডুকেটেড মিডল ক্লাস পড়াশোনা জানা সমস্ত লোক এবং তার সারাউন্ডিং তারা খুব আনসেফ ফিল করতে আরম্ভ করলো। প্রত্যেকে আনসেফ হয়ে গেল। আমি একটা বলা খুব আপনাকে দরকার, আমার মা স্কুল টিচার ছিলেন, আমরা হাওড়ায় থাকি। আমার মা 39 বছর তিনি দমদমে ক্যান্টনমেন্টে একটা স্কুলে, হাই স্কুলে তিনি পড়িয়েছেন। আমি কিছু বছর আগে, মা তো গত হয়েছেন, মাকে জিজ্ঞেস করেছিলাম, মা তোমরা যে এতবার, তখন কি ভয়ঙ্কর অবস্থা ছিল গাড়ি ঘোড়া যাওয়ার, তখন মেট্রো ফেট্রো ইত্যাদি শাটেল ট্যাক্সি কোনো প্রশ্নই ওঠে না। তো তোমরা যে গেছো কোনো অকওয়ার্ড সিচুয়েশনে ফেস করেছি? মা বলে না, আমরা উঠতাম, লেডিস সিটে গিয়ে বসতাম, যদি না থাকতো লেডিস সিটে জায়গা, কোনো ব্যক্তি চলে দিত, দিদি বসুন, যখন কম বয়স বা বেশি বয়সে মাসিমা বসুন, বসতে কোনো অসুবিধা নেই। মাকে আমি যখন খুঁটিয়ে জিজ্ঞেস করেছি, সে বলেছে 60 দশকে যখন প্রতিদিন বন্ধ মারপিট, বলছে একবার শিয়ালদায় পুলিশ গুলি ছুটছে, টিয়ার গ্যাস ছুটছে, আমাদের নিয়ে গিয়ে, আমরা তখন ট্রেন থেকে সবে নেমেছি, ওখানকার লোকাল লোকেরা নিয়ে গিয়ে একটা দোকানের ভিতর ঢুকিয়ে শাটার বন্ধ করে দিয়েছে। বলছে দিদি আপনারা থাকুন, যতক্ষণ না গন্ডগোল থামছে আপনাদের বার করবো না। আমরা 3-4 ঘন্টা কয়েকটা মেয়ে ওখানে আটকে পড়ে রইলাম, তারপরে বার করে তারাই আমাদের ঘুরিয়ে নিয়ে গিয়ে একটা কোথায় কোন গাড়িতে উঠিয়ে আমাদের হাওড়া স্টেশনে পাঠিয়ে দিল। বলছে আমরা রাস্তায় সেফ ছিলাম। আজকে আমি আপনাকে বলি, দেখুন প্যান ইন্ডিয়ান এক্সপিরিয়েন্সে বাঙালি মেয়েরা কিন্তু পশ্চিমবাংলায় তারা কিন্তু একটা অন্য ধরনের স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য অর্জন করে এসছে, এটা সমাজ দিয়েছে তাকে। হ্যাঁ, ব্যাড টাচ গুড টাচ এগুলো থাকবে ব্যক্তি বিশেষে, আমি এগুলো হচ্ছে আলোচনা, কিন্তু এটা কোনো রকমভাবে এখানে মেয়েদের প্রতি অসম্মান করা বাঙালি জাতির ভিতরে নেই। সেইখানে একজন ডাক্তার তো সমাজের হায়ার ইকলন না, উচ্চ জায়গায় রয়েছে ডাক্তার, তো এটা সাধারণ, এটা সেই না, সেই মেয়েটি ইন হসপিটাল, আপনিও বলবেন আমার ছেলেকে আমি ডাক্তার করব, মেয়েকে ডাক্তার করব না ইঞ্জিনিয়ার করব, তাহলে সেই মেয়েটাকে এভাবে মেরে ফেললো, সেটা বড় কথা না। আরও বড় কথা দাঁড়ালো যে মেয়েটাকে মেরে ফেলার পরে কোনো তার তদন্ত এবং শাস্তি বিধান, আজকে ঘটছেটা কি, রাজ্য সরকার ভার্সেস কেন্দ্রীয় সরকার। রাজ্য পুলিশের একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রমাণগুলোকে লুপট করে দাও, হাইকোর্ট বলছে, আমি বলছি না, হ্যাঁ, যে আমাকে আবার সমন পাঠিয়ে দেবে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তো ভিডিও ভাইরাল ছেড়ে দেন, হাইকোর্টের ফাইন্ডিং। আজকে যত কথা ওই পুলিশ কমিশনার বলুক যে আমরা তুমি হাইকোর্টে বলতে পারলে না কেন? কেন তোমার সরকার হাইকোর্টে তোমাকে ডিফেন্ড করছে ঘন্টার পর ঘন্টা? কেন সুপ্রিম কোর্টে অতগুলো উকিল লাগিয়ে 21 জন, হ্যাঁ 21 জন, আর ইয়েকে কপিল সিবালের ব্যবহার, ঠিক আছে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আইনিভাবে সে লড়তেই পারে। এবং এখনো বিনীত গোয়েল শপথে বহাল, কোনো দায়, মানে বিনীত গোয়েল তো কালচার অফ ডিনায়াল। বিনীত গোয়েল তো বেসিক্যালি চাকরি করছে, তো চাকর, আমি ল্যাঙ্গুয়েজটা বুঝে ব্যবহার করছি, ও তো চাকর, হি ইজ এ সার্ভেন্ট। ক্ষমতা আছে ওর ইন্ডিপেন্ডেন্ট কোনো সিদ্ধান্ত নেওয়া বা সেই কথাটা যে ভেন্টিলেট করার নেই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে, এবং এই জায়গাটা তো আজকে মানুষ বুঝে যাচ্ছে তাদের অসহায়তা, যে যাকে আমরা নিয়ে এসে বসালাম। দেখুন বুদ্ধদেব বাবু কপালে কিন্তু কখনো লেখেননি আমি সততার প্রতি, কখনো লেখেননি। আমি বুদ্ধদেব বাবুকে ব্যক্তিগতভাবে চিনতাম না, জ্যোতিবাবুকেও চিনতাম না, কিন্তু আমি একজনকে খুব কাছ থেকে দেখেছি আমার বাল্য অবস্থায়, কৈশোর অবস্থায়, তিনি হচ্ছেন প্রফুল্লচন্দ্র সেন।
হ্যাঁ, তুলনাহীন। লোকে বলতো স্টিফেন হাউসের মালিক, অনেকে বলেছে, অনেকে বলতো লাখে টাকা দেবে গৌরী সেন, প্রফুল্ল সেনের। আমি নিজে দেখেছি, আমি জানি, আমি তার ঘরে বসে থেকেছি। অশোক কৃষ্ণ দত্তের ঘর থেকে খাবার আসতো, উনি আমাদের এই ওকে দুটো পাউরুটি দে, তখন পাউরুটি আর বিস্কুট এটাই সব থেকে বড় খাবার ছিল। তখন ওনার কানে কানে এসে বললো যে দাদা ঘরে এক পিস পাউরুটিও নেই। এক্স চিফ মিনিস্টার, এক্স মিনিস্টার, 14 বছর মন্ত্রী ছিলেন, 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। তো বাংলায় তো বাংলা তো এটাতেই তো এটাকেই বুদ্ধদেব বাবুর কি ব্যাপার, পাম অ্যাভিনিউর পাশে তো আমি ওখানে যাতায়াত করি, আমি 2-4 বার গিয়ে দেখেও এসেছি। হ্যাঁ, ওনাকে কোথাও দেখতে হয়নি, আমি সততার প্রতীক। মানুষ তো বুঝতে পারছে, তাই জন্য আজকে যেমন এই সন্দীপ ঘোষকে রিহ্যাবিলিটেট করার কি মরিয়া প্রয়াস, এগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে। মানে সন্দীপ ঘোষ এমন একটা কি ম্যান বা কিছু জানে, তাই ওকে কিছু জানে না, ও যেন বাইরে না যায় সিস্টেমের। না না, এটা আপনাকে আমি একটু অন্য লাইনে বলছি। তৃণমূল কংগ্রেস ইজ নট এ পলিটিক্যাল পার্টি। আমি জায়গাগুলো বলছি, আমি তৃণমূল কংগ্রেসের সাথে দীর্ঘদিন ঘর করেছি। সেই বাংলা বাঁচাও ফ্রন্ট পঙ্কজ ব্যানার্জি থেকে 2011 সাল পর্যন্ত, যতদিন না মমতা ব্যানার্জি সবাইকে বার করে দিলেন ওই কৃষি জমি বাঁচাও কমিটি বা ইত্যাদি সব, আমাদের পার্টি, সুমন্ত হীরা, তারপর সমীর পুতুতুন্ডু, সবাইকে কয়েকজন 2-1 ঢুকে গেল ওনার সাথে। আমি 2009 সাল থেকে বুঝতে আরম্ভ করে দিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের যারা রিয়েল পলিটিক্যাল ওয়ার্কার, আমি অনেক সৎ ছেলেকে পেয়েছিলাম যারা ডেডিকেটেড ফর পাবলিক ওয়ার্ক, অনেস্ট, ডেডিকেটেড পাবলিক ওয়ার্ক আছে, তাদের ধীরে ধীরে কিভাবে সাইফার করে দিল দিয়ে উনি কিন্তু খুব স্ট্রাকচার্ড ওয়েতে এমন একটা দল তৈরি করলেন যেটা হচ্ছে গুন্ডা বাহিনী, অসৎ এবং ইতর ব্যক্তিরা তাতে রুল করতে পারে। সে ভাইস চ্যান্সেলর হোক, আপনি দেখুন তো ভাইস চ্যান্সেলর গোষ্ঠী কারা আছে, পুলিশ ফোর্সে কারা আছে, আমি নাম করে করে বলতে পারি। পুলিশ ফোর্সের অন্তত 30টা অফিসার আছে যারাদের পোস্টিং নেই। আপনি একজন পুলিশ অফিসার দেখুন, আমাদের রাজীব কুমার, আমি একেবারে নাম করে করে বলছি, রাজীব কুমার কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট পারসনস ইন ইন্ডিয়া, নট অনলি পুলিশ ফোর্স। কী কারণে তিনি অনৈতিক কাজ করেছেন আমি বলতে পারবো না, আমি বুঝেই বলছি, কিন্তু হি ইজ শেল্টার্ড বাই দিস চিফ মিনিস্টার ব্লাইন্ডলি। আপনি ভাবতে পারেন পুলিশ কমিশনারের জন্য চিফ মিনিস্টার গিয়ে ধর্ণা দিচ্ছে কেন? তার টিম তিনি মেনটেন করেছেন। তিনি অন্তত 30 জন পুলিশ অফিসার যারা আইপিএস রয়েছে উনি শান্টিং করে দিয়েছেন। দে আর অনেস্ট অফিসার্স। তাদের মধ্যে একটা কোনো জায়গায় তিনি আপনি কেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসে কেন বসিয়েছেন? কেন সুরজিৎ কর পুরকায়স্থকে এক্সটেন্ড করেছেন? কেন তাদের 2 লাখ 2.5 লাখ টাকা করে প্রতি মাসে দিচ্ছেন বা অন্যান্য কিছু করছেন? কারণ তারা এই অসৎ কাজে ওনাকে মদত করছেন, উনি ওদের উপরে ভরসা করছেন। শুধু আরজিকর হসপিটাল তো বাই ডিফল্ট নড়ে গেছে। একই ঘটনা ক্যালকাটা মেডিকেল কলেজেও, সব জায়গায় বলছিল একই ঘটনা আপনার ন্যাশনাল মেডিকেল কলেজেও, যেখানে যেখানে যাবেন, ক্যালকাটা ইউনিভার্সিটি, আদার ইউনিভার্সিটি, যেখানে উনি যা যা লোককে বসিয়েছেন, দেখে দেখে অসৎ লোককে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোট করেছেন এবং তাদেরকে বসিয়েছেন। আমি বলছি তার জন্য উনি নিশ্চিন্তে চালিয়েছেন, কারণ কোনো ইনার প্লেস রিবেলিয়ান উনি ফেস করেননি। ওনার পার্টিতে এক একটা, আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলি, একজন প্রেসিডেন্ট, একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট, একজন চেয়ারম্যান, একজন কোঅর্ডিনেটর ইত্যাদি 10টা উপরতলার পোস্ট করে রেখে দিয়েছেন। তোমরা লড়ালড়ি করো, আমার দিকে তাকিও না। অনেস্ট লোক তৃণমূল কংগ্রেসের ছিল না? তাহলে কারা লড়াই করলো সিপিএমের বিরুদ্ধে? চোর তামাশাওয়ালা তো লোক করতে পারে না। এটা পলিটিক্যাল ওয়ার্কার ইজ মোর পাওয়ারফুল দেন অ্যান আর্মি ম্যান তো পয়সা নিয়ে লড়ছে। কিন্তু এবার খুব প্যানিক রিয়াকশন দিচ্ছেন মুখ্যমন্ত্রী, খুব প্যানিক না, ভয় পেয়েছে, ভয় পেয়ে গেছে। এটা উনি এক্সপেক্ট করেননি। তবে 27 তারিখের প্রোগ্রামের আমি পক্ষপাত আমি নই, যে বলটা বিজেপি পেছন থেকে দিয়েছে কি শুভেন্দু দিয়েছে তা না। দেখুন, আলটিমেটলি ইন ডেমোক্রেসি মানুষই হচ্ছে শেষ কথা।
এখন মানুষ যখন সে বুঝে গেছে তখন লেট দ্য লিডারশিপ কাম ফ্রম দ্য গ্রাউন্ড, মানুষেরই আসতো। কোনো ইয়ং ছেলে দেখুন কতগুলো জায়গায় প্রথমে আপনার সময় আমি বেশি নিচ্ছি না তো, যে রাত জাগো বা রাত দখল করো যে মেয়েটি দিয়েছিল সম্ভব যাদবপুরের, আমি একটু ফলো করেছিলাম, প্রেসিডেন্সিয়াল না যাদবপুরে থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই মেয়েটি যাদবপুর কি সন্তোষপুর ওই এলাকায় থাকে। সেই মেয়েটি ও কিন্তু একটা নারী অধিকারের উপর ভিত্তি করে ওটা দিয়েছিল, যে নারীরা আজকে ইত্যাদি ইত্যাদি। তো যার সাথে দিল্লি বা আদার্স ওসবগুলোর খুব মিল আছে। তারপরে কিন্তু যখন এটা হতে আরম্ভ করলো তখন সকলে জাস্টিস চাইছে, মেয়েদের অধিকার, মেয়েদের সুরক্ষা এবং জাস্টিস। এটা পলিটিসাইজ হয়নি। রিয়েল পলিটিসাইজ কখন হলো, যেটাও আমি দেখলাম একেবারে খুব কাছ থেকে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার দিনটা যখন হলো। আমি আপনার নজরেই আনছি দেখুন, বা যারা আমাদের দর্শক আছেন, তখন কিন্তু দুটো স্লোগান উঠলো, ইনস্ট্যান্ট স্লোগান উঠলো। একটা ওই এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। ধাক্কাটা কিন্তু একদম উপরের তলায় মারলো এবং ব্যঙ্গ। ওই স্লোগানটা কিন্তু আজকে আর আপনি বলতে পারছেন না, কারণ আজকে তো ইস্টবেঙ্গল খেলা নেই। আচ্ছা, আরেকটা জায়গায় বলছে যতবার ডার্বি স্বৈরাচারী হারবি। ডার্বিও তো আজকে নেই, আবার কবে হবে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা? আর স্বৈরাচারী বলতে একবারে হিট করে দিয়েছে কাকে? তাহলে যেটা মানুষের মনে, যেটা জাস্টিস, মেয়েটার প্রতি দুঃখ, আমার অসহায়তা, এইটা ধীরে ধীরে পলিটিসাইজড হচ্ছে। কোনো পলিটিক্যাল পার্টি করেনি, কোনো পলিটিক্যাল লিডার করেনি। অ্যাকশন অফ দি গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর দ্যাট। যা যা করেছে, এই যে আপনি বললেন না ওই ভদ্রলোককে ছড়িয়ে দিয়ে 4 ঘন্টার মধ্যে, ওই এক্স প্রিন্সিপাল, আমি নামটাও মনে রাখি না, তাকে আবার রিহ্যাবিলিটেট করে দিল, আবার সেম প্যারালাল পোস্টে। যা যা করেছে এই গভর্নমেন্ট, উনি গিয়ে বলে দিলেন আমি 7 দিন সময় দিচ্ছি, নইলে সিবিআইকে দিয়ে দেবো। যদি আমি সিনসিয়ার হই, আমি ভারতে অনেক জায়গায় এরকম ঘটেছে, কিছুদিন কেরালায় ঘটেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে সিবিআইয়ের কাছে রেফার করে দিয়েছে। উনি স্পটে যেই ঘটনা ঘটেছে দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৎ হতেন তার উদ্দেশ্যে, উনি সঙ্গে সঙ্গে বলতেন যে এই ঘটনা ঘটেছে, আমি ব্যথিত, দুঃখিত, আমি মেয়েটাকে, আমি এর বিচার করব, আমি সিবিআইকে হ্যান্ডওভার করে দিচ্ছি। তাহলে এই জায়গায় পৌঁছানোর দূরস্থান কোনো ঘটনাই ঘটতো না। সিবিআই ইনভেস্টিগেট যদি উনি উদ্দেশ্য, সিবিআই এসে কেঁচো ঘুরতে অজগর সাপ বার করে কি উল্টে সাপ বার করে সেটা ভিন্ন। শি হ্যাড সামথিং টু হাইড, না? হ্যাঁ, বোঝাই যাচ্ছে। এটা মানুষ বুঝে গেছে, রকেট সায়েন্স দরকার হয় না, কোনো মানুষ বুঝে গেছে, মানুষকে আর বলার দরকার নেই, মানুষ এমনি বুঝে গেছে। She has to hide something. She had to hide something. আচ্ছা, এত বড় একটা ঘটনা, একটা মেয়েকে দেখুন, কলেজের প্রিন্সিপাল, আমার তো একটু অভিজ্ঞতা হলো, যদি একটা হেড, একটা প্রিন্সিপাল আমার কলেজের একটা মেয়েকে এরকম মেরে ফেলেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখ দিয়ে জল বেরোবে। কারণ যারা শিক্ষক শিক্ষিকা, তারা, এই যে হাওড়ার একজন হেডমিস্ট্রেস আপনি দেখেছেন বর্দি, আমি তো জানি কেসটা, মেয়েরা তাকে গিয়ে বলেছে, হ্যাঁ, তখন সে বলেছে ব্যক্তিগত স্তরেও বলেছে, আমার চাকরি গেলে যাবে, তোমরা চাইছো আমাকে তো যেতেই হবে, তোমরা তো আমার সন্তান। তো মানুষের জীবনে সব থেকে বড় ক্ষতি কি? সন্তান হানির থেকে ক্ষতি তো আর কিছু হতে পারে না। তার হাজার হাজার কোটি টাকার কোনো ভ্যালু নেই, তার সন্তান হানি হয়ে যায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একজন কলেজের প্রিন্সিপাল ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই হেস্ট কিসের? সেই অর্থে বলতে গেলে তার কন্যাহানি হলো, তাই না? তাহলে এটাও তো মানুষ বুঝেছে। তো প্রত্যেকটা জিনিসই তো, আচ্ছা, তারপরে চিফ মিনিস্টার গিয়ে বলছেন, এটাও তো দম্ভের এক্সপ্রেশন না, আপনার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, আপনি ক্ষতিপূরণটা 10 লাখ টাকা। ওটা উনি বলেননি, ওটা বোধহয় অন্য কেউ বলেছে 10 লাখ টাকা। আপনাকে সে যদি কেউই বলে, আমাকেও যদি কেউ বলে যে আপনার এটা কি কেউ সাধারণভাবে বরদাস্তের মধ্যে আছে? হ্যাঁ,
আপনি কি ভাবছেন রেল অ্যাক্সিডেন্টে 1 লাখ টাকা দিয়ে দিলাম, 2 লাখ টাকা দিয়ে দিলাম, এটা অ্যানাউন্সমেন্ট হয়। কিন্তু পুত্রহারা কন্যাহারা বাপ মায়ের কাছে গিয়ে যদি বলেন যে আপনাকে আমি পয়সা দিয়ে দিচ্ছি, আপনার ছেলে বা আপনার মেয়ে তো ফিরবে না, এটা কি সেন্সিটিভ? দেখুন, মমতা ব্যানার্জি ইজ ইন পাওয়ার, বাট শি হ্যাজ লস্ট হার অথরিটি। পাওয়ার অ্যান্ড অথরিটি, ক্রেডিবিলিটি, অথরিটি, পাওয়ার অ্যান্ড অথরিটি। হোয়াট অ্যাবাউট অভিষেক? আমি অভিষেককে কোনোদিন পয়েন্ট দিই না। আমি অভিষেককে রাজনৈতিক নেতা হিসেবে গণ্য করি না, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে গণ্য করি না। অভিষেকের বিষয়ে আমি কোনো কথা বলি না। ক্ষমতা আছে, অভিষেক ব্যানার্জি আছে। ক্ষমতা নেই অভিষেক ব্যানার্জি বলে কোনো আলোচ্য বিষয়বস্তু ভারতবর্ষের বুকে থাকতে পারে বলে আমি মনে করি না। এখন এইগুলো আমার অভিজ্ঞতায় মমতা ব্যানার্জির সাথে, অভিষেক ব্যানার্জি ইজ দ্য ক্রিয়েশন অফ মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সবসময় প্যারালেলিজম এবং উত্তরাধিকারী তো পরিষ্কার না, বলা যায় না। তা অবশ্য ঠিক, বলা যায় না। পলিটিক্সটা মূলত হাতির দাঁত, যে দাঁত আপনি দেখেন সেই দাঁতে হাতি খায় না। অভিষেক চ্যালেঞ্জ করলে অভিষেককে উনি অস্বীকার করতে পারেন না। কেন করবে না? কেন করবে না? আমি এগুলোকে নিয়ে খুব নেগেটিভ ব্যক্তিগত স্তরে কথা বলতে চাইছি না। তবে অভিষেক ব্যানার্জি ক্ষমতার জোরে, অভিষেক ব্যানার্জি ক্ষমতা ছাড়া হি ইজ এ নো পারসন, নো ম্যান। হি ইজ এ নো পারসন, হি ইজ এ নো ম্যান। তিনি যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যা বক্তব্য, তার যা কথাবার্তা, তিনি পার্লামেন্টেরিয়ান হয়েছেন, 10 বছর পার্লামেন্টে আছেন, পার্লামেন্টে তিনি বুক ঠুকে বক্তৃতা দিয়েছেন, ইয়ং ম্যান, সেদিক দিয়ে আলাদা কথা। কিন্তু রাজনীতি যদি একটা জায়গা থাকে, সেই রাজনীতির প্রাঙ্গণে অভিষেক ব্যানার্জি খুব আলোচ্য বস্তু আমার কাছে কখনো থাকেনি। আমার একটা শেষ প্রশ্ন, দেখুন মুসলমানরা ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কোনো সন্দেহ নেই। এই আতাহার আলী যে সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল, সেও কিন্তু একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, হুইসেল ব্লোয়ার, হঠাৎ করে হয়নি, 1 বছর আগে থেকে বলছে। আতাহার আলীর মতো সজ্জন সহনাগরিকদের সচেতন প্রয়াসকে উনি কানে তোলেন না, ওনার অ্যাডমিনিস্ট্রেশন কানে তোলেন না, কিন্তু জাহাঙ্গীরকে, এই শেখ শাহজাহানকে বাঁচাতে তৎপর হয়ে ওঠে। টিমের লোক, এটাও তো সংখ্যালঘু কমিউনিটির বোঝা উচিত। কেন বুঝবে? দেখুন, আমি এখন প্রসঙ্গান্তরে চলে যাব। কেন বুঝবে? দেখুন, যদি কোনোদিন বাংলাদেশ নিয়ে করেন, আমি বাংলাদেশের কিছু কিছু জায়গার সাথে যুক্ত আছি, হ্যাঁ, কিছুটা ফলো করি। ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার, যেটা নরেন্দ্র মোদী দ্বারা পরিচালিত, এতে সংখ্যালঘুরা এই সাবকন্টিনেন্টে, এই উপমহাদেশে অত্যন্ত অস্থিরতা এবং অনিশ্চয়তার সাথে আছে। আজকে যদি কংগ্রেসের সরকার থাকতো কেন্দ্রে, তাহলে হাসিনার পতন নাও হতে পারত। আমি বিতর্কে যাচ্ছি না আমি, হ্যাঁ, কিন্তু এটা বিতর্কের বিষয়, এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিসিস। আমার সাথে বাংলাদেশের অনেক লোকের যোগাযোগ আছে, কথাবার্তা হয়, তারা আমার বাড়িতেও আসে, থাকে, খায় ইত্যাদি, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আজকে এই যে পরিস্থিতি হয়েছে, মুসলিমস লিভ অ্যাজ এ কমিউনিটি, ওরা ইন্ডিভিজুয়ালি বাঁচে না। একটা জাতির, একটা ধর্মের একটা ক্লাস ক্যারেক্টার আছে, সেটা আপনার ভালো লাগতে পারে, না লাগতে পারে। আমরা তো জাতপাত করেছি, আমাদের কাছে তো জাতপাতটা একটা পরম জিনিস ছিল হাজার হাজার বছর ধরে, কয়েক হাজার বছর ধরে, মনুসংহিতার পর থেকে ছুয়াছুত তো আমরাই করেছিলাম। আর ইসলামে মুসলিমরা, তারা এক জায়গায় একটা ওখান থেকে তুলে সবাই খাচ্ছে, ওদের ছুয়াছুত কেন, এঁটো কাটারও ওদের কোনো বোধ নেই। তারা একটা জাতির এক একটা ধর্মের একটা জায়গা আছে, দে লিভ অ্যাজ এ কমিউনিটি। আমরা কমিউনিটি হিসেবে বাঁচি না, বাঙালি জাতি কমিউনিটি হিসেবে বাঁচে না, তাই জন্য আমরা ওটাকে অন্যরকমভাবে দেখছি। আপনি যদি বিহারে চলে যান, ওখানে রাজপুতরা একসাথে বাঁচছে, যাদবদের মতো একসাথে বাঁচছে, তারা কাস্ট হিসাবে, তারা জাত হিসাবে একসাথে বাঁচছে, ওরা ধর্ম হিসাবে একসাথে বাঁচছে। তাই জন্যে যখন ভোটিং প্যাটার্নে যাবে, তখন ওরা দেখবে হু ইজ মাই হায়ার এনিমি, তখন কার কাছে আমি বেশি অনিশ্চিত, কার কাছে আমার সমস্যা।
আজকে যদি বাজপেয়ীজির মতো কোনো নেতা থাকতেন তাহলে এই আলোচনাটা এই প্রসঙ্গে আসতো না। কিন্তু যেহেতু এমন একটা জায়গা আছে, তাই জন্যে নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে যে সরকার আছে, কেন্দ্রীয় সরকার, এবং বিজেপি এর দ্বারা যে পরিচালিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা যখন সমর্থন হবে তখন সে দেখবে যে কে আমাকে এর থেকে রক্ষা করতে পারবে বা কার কাছে গেলে আমি সেফার বেটে থাকবো। আজকে মুসলিম সমাজ কিন্তু মমতা সম্পর্কে ইঞ্চিতে ইঞ্চিতে ওয়াকিবহাল, কিন্তু ওটা হচ্ছে টিনা ফ্যাক্টর। দ্যার ইজ নো অল্টারনেটিভ টু মমতা টু দেম। আজকে ভাবার কোনো কারণ নেই যে 1% ভোটও বিজেপির দিকে সুইং হয়ে আসবে মুসলিম ভোট। যদি কংগ্রেস কোনো রকমভাবে কেন্দ্রীয়তে সরকারে তারা এই 4টে রাজ্যের নির্বাচন এই বছরে অত্যন্ত প্রাণিধানযোগ্য। এই 4টে রাজ্যের নির্বাচনের উপরে আগামী দিনে ভারতের রাজনীতির বহুলাংশে নির্ভরশীল হবে। এবং সেইখানে যদি আমি অ্যাজাম্পশন বলছি, বিজেপি 4টেতে জিতে গেল, 1 হলো, 4টেতে কংগ্রেস জিতে গেল, আলাদা হলো। যদি 4টেতেই কংগ্রেস জিতে যায় তাহলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির পক্ষে বড় বিপদ হবে, বড় বিপদ হবে। এই মুসলিম ভোটে তো লকস্টক ব্যারেল তখন কংগ্রেসের দিকে চলে যাবে। লেফট সাপোর্ট এবং লেফটের বেস পলিটিক্যাল ওয়ার্কার এবং কংগ্রেসের জনসমর্থন তখন অল্টারনেটিভ দিয়ে দেবে মমতা ব্যানার্জি। তখন মমতা ব্যানার্জি এই 5% লেফটের ভোট আছে, তো উনি 0.5% ভোটও আর পাবেন না, আর ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আপনি উচ্চারণ করবেন না। অনেক ধন্যবাদ অমিতাভ দা। এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি অমিতাভ দত্তর সঙ্গে।